জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে কাল। ভবনটি ব্যবহারযোগ্য করার বিষয়ে নির্ভর করছে প্রতিবেদনের পর। বিএনপি একা নয়, সবাই এক হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। এবং দাবি মেনে গ্যাজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করল ট্রেনি চিকিৎসকরা। সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ফের মাঠে নামার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক এবং পুলিশ ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মত বিনিময়ে সরকার প্রধান বলেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বড় পরিসরে প্রথমবারের মতো মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লবের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসনকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার চায় সবার অধিকার নিশ্চিত করতে। উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, একটা বড় পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যকে বড় ইস্যু উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর নিয়ন্ত্রণ জরুরি। কোনো ধরনের মনোপলির আভাস পেলেই মাঠের সরকারের দায়িত্ব কেন্দ্রকে জানিয়ে দেয়া। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরাতে হবে। আন্দোলনে যারা অপরাধ করেনি তারা নির্ভয়ে কাজ করতে পারেন। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। দেশকে এগিয়ে নিতে জেলা এবং বিভাগীয় প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার জেলা যেন এই প্লাসে থাকে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভিসা পদ্ধতির সহজীকরণ সহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে এলে এমন আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর রুশ সরকার চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলে আশা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন দাবি করে ডান বামের কিংবা বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান সিইসি। বলেন, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে আগামীকাল জমা দেওয়া হবে। সচিবালয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ডক্টর নাসিমুল গুনি। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারযোগ্য করার বিষয়টি নির্ভর করছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন এখনও তৈরি করতে পারেনি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি। মঙ্গলবার আরও পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও বৈঠকে বসবে কমিটি। এরপরেই প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে, তো আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের হয়তো বিকেল 5টা পর্যন্ত আমি টাইম নিয়েছি, তারপরে দেখা যাক এর আগে যদি পারি তো করব। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাংবাদিকদের জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উচ্চ পর্যায়ের কমিটি পরিদর্শন করেছেন। কয়েকটা টিম তদন্ত করেছে। ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামতযোগ্য নাকি ভেঙে ফেলতে হবে তা জানা যাবে উচ্চ পর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে। এটা আসলে সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। এদিকে সোমবার প্রথম প্রহরে সাংবাদিকদের সচিবালয়ের ভিতরে প্রবেশের আশ্বাস দিলেও অপেক্ষা করতে হয় দুপুর পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ এক হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন তারেক রহমান। প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য। পালিয়ে যাবার 1 সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় 30,000-এর কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে। দেশজুড়ে চলমান অরাজকতা শক্ত হাতে দমন করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একমাত্র বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। আর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, সংস্কারের নামে নির্বাচন দেরিতে হলে সংকট আরও বাড়বে, ঘনীভূত হবে। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ দলটির অন্য নেতারা। এই সময় শামসুজ্জামান দুদু দেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এই সময় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান তিনি। নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবথেকে বড় কাজ। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
দেরি না করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন খোকন। এই সরকার দেশ চালাতে আজকে হিমশিম কাছে লেজে গোবর অবস্থা তৈরি করে ফেলেছে। আপনারা যদি এখন তালবাহানা করে সময় প্রলম্বিত করেন তাহলে দেশের সংকট বাড়বে, কমবে না। আর বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষই ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে আসবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, স্বৈর শাসকেরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। ভাতা বাড়ানোর দাবি মেনে গ্যাজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলে এক সংবাদ সম্মেলনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডাক্তার জাবির হোসেন জানান, মাসিক ভাতা 25,000 থেকে বাড়িয়ে আপাতত 30,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা করে সরকারি গ্যাজেট প্রকাশ হওয়ায় আন্দোলন প্রত্যাহার হয়েছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সরকারি আশ্বাসে বেশ কয়েক মাস নীরব থাকলেও দাবি আদায়ে রোববার আবারও রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সেদিন বিকেলে সংগঠনের 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তখন আগামী জুলাই মাস থেকে 35,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়, যদিও তা প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকে 35,000 করার দাবিতে সন্ধ্যার পর আবারও শাহবাগে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে যাবার কথা থাকলেও সিদ্ধান্ত বাতিল করে বঙ্গবন্ধু মেডিকেলে সংবাদ সম্মেলন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান সংগঠনের সভাপতি ডাক্তার জাবির হোসেন। আমরা সার্বিক দিক বিবেচনা করে এই 35,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামীকাল থেকে। আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেও সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো গড়িমসি হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার জাবির। কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় এবং আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে, এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয়, আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয়, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। এদিকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান 25,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা নির্ধারণ করা হলো, যা 23 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জুলাই থেকে 35,000 করা হবে ভাতা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনের পর দমদমিয়া জেটি ঘাট এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবি টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারি বাহিনী ও আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচর প্রায় 50 থেকে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। সীমান্তের উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কিন্তু সবসময় প্রস্তুত আছি।
দেশে চাল মজুদে কোনো ঘাটতি নেই, সরবরাহে ঘাটতি থাকলে তা নিরসনের চেষ্টা করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরও জানান, সুবিধাবঞ্চিত 1 কোটি মানুষের মাঝে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর যারা এই টিসিবির ভর্তুকি মূল্যে যে পণ্য পাওয়ার জন্য যাদের সঠিক উপযুক্ত যারা, তাদের কাছে পৌঁছানো। এতদিন পর্যন্ত যে বিভিন্ন রকমের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল, আমরা এই ঘাটতিটাকে সঠিক করতে আনার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। এবার ভোলা থেকে দৈনিক আরও 2 কোটি ঘনফুট গ্যাস আনতে চায় ইন্ট্রাকো গ্রুপ। সিএনজিতে রূপান্তর করে যা সরবরাহ করা হবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যুৎ কেন্দ্রে। নতুন এই কার্যক্রমে প্রতিষ্ঠানটির বিনিয়োগ 450 কোটি টাকা। এরই মধ্যে ভূমি উন্নয়ন সহ অবকাঠামো নির্মাণ শুরু করেছে তারা। যদিও আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে ইন্ট্রাকোর বিরুদ্ধে। বর্তমানে ভোলা থেকে দৈনিক 50 লাখ ঘনফুট হারে গ্যাস আনছে প্রতিষ্ঠানটি। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 90 কোটি টাকার গ্যাস এনে বিক্রি করেছে ইন্ট্রাকো। তবে বর্তমান সরকারের কোনো ধরনের আভাস ছাড়াই আরও 2 কোটি ঘনফুট গ্যাস আনার প্রস্তুতি শুরু করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী। গণমাধ্যমে প্রান্তিক নৃগোষ্ঠীর কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে তুলে ধরার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে ডেইলি স্টার মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, বঞ্চিত মানুষের কথা গণমাধ্যমে বেশি করে প্রচার করা প্রয়োজন, আর তা হলেই কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে কমিউনিটি রেডিওর মাধ্যমে জনপরিসরে প্রান্তিক নৃগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা বিষয়ে প্রকল্পের আওতায় একটি কমিউনিটি রেডিও সহায়িকা উন্মোচন করা হয়। বক্তারা এ সময় কমিউনিটি রেডিও অনুষ্ঠানগুলোতে অধিকার কেন্দ্রিক বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার উপর জোর দেন। দেশের বাইরের খবর, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও 30 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। প্রায় 15 মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে ইথিওপিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। 100 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জিমি কার্টারকে অসাধারণ নেতা আখ্যায়িত করে শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 100 বছর বয়সে চিরতরে পৃথিবীকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। রোববার জর্জিয়ার প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কার্টার সেন্টার ফাউন্ডেশন তার মৃত্যুর খবর নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি আয়ু পেয়েছিলেন বিখ্যাত এই নেতা। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1980 সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন তিনি। প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরে মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন কার্টার। এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি, আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। জর্জিয়ার প্লেন্সে 1924 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন জেমস আর্ল কার্টার জুনিয়র। পরে তিনি জিমি কার্টার হিসেবে পরিচিতি পান। একজন কৃষক ও দোকানের সন্তান ছিলেন তিনি। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিপিএলের টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়াম এলাকায় ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকেরা। প্রথম দিনের টিকিট নিয়ে রোববারই দর্শকদের ক্ষোভ দেখা দেয়। কয়েক জায়গায় এ নিয়ে হট্টগোল হয়। সকালে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ দর্শকেরা। এক পর্যায়ে এদের কয়েকজন ব্যানার ও ফ্যাস্টুন ছিঁড়ে ফেলতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী। প্রথম দিনই আমাদের ডিসিপ্লিনের যে অবস্থা দেখলাম, আসলে খুবই হতাশ। আসলে আগের মতো তো এখন নাই, এখন তো স্বাধীন। তো স্বাধীন হয়ে যদি আমরা স্বাধীনভাবে ঢুকতে না পারি, আসলে দুঃখজনক। যে সিস্টেম করছে বিসিবি, মানে ব্যাংকিং মাধ্যমে, এটা আসলে অনেক হতাশার বিষয়। আইডি খোলার পরে 4 বার ঢুকার পরে আপনার আমার বিকাশ পেমেন্ট থেকে 1430 টাকা না 70 টাকা কাটি নিল। রুডিং আর রুডিং বিকাশে টাকা পেমেন্ট কাটি, আমার টিকিট আসে নাই। যেহেতু রুডিং এই খেলার জন্য যত কষ্ট করে আসলাম, খেলা দেখতে পারবো না, মোবাইল আর কি করবো, মোবাইল আসার দিলাম, দিয়ে ভাঙ্গে লাইলাম। বুথে অবশ্যই রাখা উচিত ছিল মিনিমাম 60% বা 70%, বাকিটা হয়তো অনলাইন করলে দেন বেটার হইতো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে কাল। ভবনটি ব্যবহারযোগ্য করার বিষয়ে নির্ভর করছে প্রতিবেদনের পর। বিএনপি একা নয়, সবাই এক হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। এবং দাবি মেনে গ্যাজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করল ট্রেনি চিকিৎসকরা। সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ফের মাঠে নামার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।